হ্যালো এভরিওয়ান, এটা একটা নতুন সিরিজ ইন্ডিয়ান পলিটি, ভারতের রাজতন্ত্র। যে কোনো এক্সামের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। আর কনস্টিটিউশন আর ইন্ডিয়ান রাজতন্ত্র, ইন্ডিয়ান পলিটি পড়বার জন্য একটা খুবই ফেমাস বুক হচ্ছে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। বইটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য খুব ভালো এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকেও খুব ভালো। তো আমরা এই বইটাকেই ফলো করার চেষ্টা করব। অলমোস্ট যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার ওয়াইজ এগুলোকে আমরা কভার করবার চেষ্টা করব। আর যদি কোনো চ্যাপ্টার বড় হয় তাহলে সেগুলোকে আমরা পার্ট হিসেবে ডিভাইড করে নেব। তো আজ আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে কী পড়তে চলেছি? পুরো চ্যাপ্টারে কিছু অ্যাক্টের ব্যাপারে কথা বলা হয়েছে। আমাদের যে কনস্টিটিউশন এমনি হঠাৎ করে তো উদ্ভব হয়ে যায়নি, তার পিছনে কিছু হিস্ট্রি আছে, রাইট? তো কিছু অ্যাক্টস, কিছু কানুন, কিছু আইন এমন এসেছিলো যেগুলো কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ড বলতে গেলে কনস্টিটিউশনের হিস্ট্রি, ইতিহাস হিসাবে খুব ইম্পর্টেন্ট। ওকে, তো 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল। তার আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ, আর তারপরে ব্রিটিশ কিং, রাজার হাতে পাওয়ার চলে যায়। ঠিক আছে, তো যখন কোম্পানি রুল ছিল মানে 1773 থেকে 1858 সাল পর্যন্ত, এই সময় 4টে অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 4টে অ্যাক্ট সম্পর্কে অনেক কোয়েশ্চেন্স আসে, আর বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য এই 4টে অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, চার্টার অ্যাক্ট 1833 আর চার্টার অ্যাক্ট 1853। এই 4টে অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চ্যাপ্টারটা অনেক বড়, তো আমরা ফার্স্ট পার্টে শুধু এতগুলো অ্যাক্টই কভার করব। আর যখন ক্রাউন রুল চলে যায় 1858 সাল থেকে 1947 যখন ভারত স্বাধীন হয়, তার মাঝখানে এতগুলো অ্যাক্ট এসেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, 1901, 1909, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1935 আর শেষে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। সব কটা অ্যাক্ট কোন পার্সপেক্টিভে এসেছে, কী কী ফিচার ছিল অ্যাক্টগুলো, সব আমরা একে একে ডিসকাস করব। তো প্রথমে আমরা ডিসকাস করব, আচ্ছা একটু ব্যাকগ্রাউন্ড বলে রাখা ভালো, যেটা আমি বললাম 1600 সালে ব্রিটিশ এসেছিল অ্যাজ ট্রেডার, কিন্তু 1765 পর্যন্ত আস্তে আস্তে দে গট দিওয়ানি রাইট, তারা দিওয়ানির অধিকার পেয়ে যায়। ঠিক আছে, 1857 সালে মহাবিদ্রোহ হয়। তখন কি হয় না, গভর্নেন্স অফ ইন্ডিয়া, ভারতের যে শাসনটা সেটা ব্রিটিশ ক্রাউনের উপর চলে যায়, মানে ব্রিটিশ কিং বা কুইন তার হাতে চলে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে যায়। আর 1946 সালে সৃষ্টি করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন, ভারতের সংবিধান লেখে। আর 26শে জানুয়ারি 1950 এই কনস্টিটিউশন ফোর্সে আসে। ঠিক আছে, কার্যকরী হয়। আর সেই দিনটাকে আমরা রিপাবলিক ডে মানে গণতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি প্রত্যেক বছর। তো প্রথমে যে অ্যাক্টের কথা বলবো কোম্পানি রুলের মধ্যে, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। এর মধ্যে শুধু ফিচারগুলো জানলে ইম্পর্টেন্ট নয়, অনেকে হয়তো আমরা আর্টস বা পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নই, যাদের অনেকে বুঝতে অসুবিধা হয়, তো আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। ঠিক আছে, ফিচারগুলো কী কী ছিল সেই সময়। তো রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 কথা আমরা বলছিলাম। তো প্রথম ফিচার যেটা হলো গভর্নর অফ বেঙ্গল রিডিজিগনেটেড অ্যাজ গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, দেখো যখন ব্রিটিশ প্রথম ভারতকে শাসন করছিল, তখন কিছু কিছু প্রেসিডেন্সিতে ডিভাইডেড ছিল। বম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, বেঙ্গল প্রেসিডেন্সি, রাইট? আর প্রত্যেকটা প্রেসিডেন্সির একজন করে গভর্নর ছিল। বম্বের একজন গভর্নর, মাদ্রাসের একজন গভর্নর, বেঙ্গলের একজন গভর্নর। আর এরা মোরলেস ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো, নিজের মতো স্বাধীনভাবে এরা নিজের প্রেসিডেন্সি চালনা করতো মেনলি। ঠিক আছে, পুরোপুরি না। কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে 1773 এই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার যে গভর্নর ছিল সেই সময় ওয়ারেন হেস্টিং, তাকে একটু উচ্চ পদ দেওয়া হয়ে গেল। আর বম্বে আর ম্যাড্রাস এদের দুজনকে সাবঅর্ডিনেট করে দেওয়া হলো বেঙ্গল গভর্নরের নিচে। ঠিক আছে, বেঙ্গল গভর্নরকে সেই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো। তো ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিলেন? ওয়ারেন হেস্টিং। ওকে, আর সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ করা হয়, একজন চিফ জাস্টিস আর 3জন জাজ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন রকমের ট্রেড ডিসপিউট যে সমস্ত হতো, ব্যবসা বাণিজ্য নিয়ে যে সমস্ত ডিসপিউট দেখা দিত নিজেদের মধ্যে, সেগুলোকে সেটেল করবার জন্য সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা এস্টাবলিশ করা হয়। আর কি করা হয়, এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যে কোম্পানির যে কর্মচারীরা ছিল তাদেরকে প্রাইভেট ট্রেড আর ব্রাইব, মানে তারা নিজস্ব কোনো ট্রেড করতে পারবে না কোম্পানির ট্রেড ছাড়া,
আর তারা ব্রাইব নিতে পারবে না, এটা আইন করে বন্ধ করে দেওয়া হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে। আর কী করা হয়, এই যে পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যে পরিচালনা করতো সেটা হচ্ছে কি কিছু একদল লোক, সেই একদল লোক যারা পরিচালনা করতো তাদেরকে বলা হতো কোর্ট অফ ডাইরেক্টর্স। তো বলা হলো কোর্ট অফ ডাইরেক্টর্স যা কাজ করছে ইন্ডিয়াতে সেটা ব্রিটিশ পার্লামেন্টকে রিপোর্ট করবে, ঠিক আছে। এতদিন এরা মোটামুটি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো, কিন্তু এবার বলা হলো যে বোর্ড অফ কন্ট্রোলকে যে তোমরা ব্রিটিশ পার্লামেন্টকে রিপোর্ট করবে যে তোমরা কী কাজ করছো ইন্ডিয়াতে, ওকে, তোমাদের লাভ লোকসান কী হচ্ছে সেটা। তো এগুলো হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 কিছু ফিচার। পরের অ্যাক্টে আমরা চলে যাই, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এই অ্যাক্টটাও ইম্পর্ট্যান্ট। এই অ্যাক্টে কী কী বলা হয়, প্রথমবার কী করা হয়, কোম্পানির কমার্শিয়াল অ্যাক্টিভিটি আর পলিটিক্যাল অ্যাক্টিভিটি আলাদা করে দেওয়া হয়। তোমরা পড়েছো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে লর্ড ক্লাইভ, সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়, পলাশির যুদ্ধ। তো এগুলো কি পলিটিক্যাল অ্যাক্টিভিটি, রাজনৈতিক কিছু কিছু অ্যাক্টিভিটি। আর কমার্শিয়াল অ্যাক্টিভিটি মানে যে ব্যবসা বাণিজ্য করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে দুটো আলাদা আলাদা অ্যাক্টিভিটি ওগুলোকে সেপারেট করে দেওয়া হলো, ঠিক আছে। আর দুটো সেপারেট করে দুটো পরিচালনা করবার জন্য দুটো আলাদা আলাদা বডি তৈরি করা হলো। বোর্ড অফ কন্ট্রোল, যার কথা লাস্ট স্লাইডে আমরা বললাম, একদল লোক যারা কোম্পানি পরিচালনা করতো সেটা ছিল বোর্ড অফ কন্ট্রোল। তো বোর্ড অফ কন্ট্রোল করা হলো পলিটিক্যাল অ্যাক্টিভিটি কন্ট্রোল করবার জন্য, রাইট। আর কোর্ট অফ ডাইরেক্টর্স বানানো হলো শুধুমাত্র ব্যবসা বাণিজ্যর পার্টটুকু দেখবার জন্য, ঠিক আছে। তো কোর্ট অফ ডাইরেক্টর্স কোম্পানির ব্যবসা বাণিজ্য দেখবে, বোর্ড অফ কন্ট্রোল কী করবে, শুধুমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিটি, রাজনৈতিক যে কার্যকলাপ সেগুলো দেখাশোনা করবে। আর বোর্ড অফ কন্ট্রোল সোজা রিপোর্ট করবে কাকে, ব্রিটিশ পার্লামেন্টকে, ঠিক আছে। তো এই অ্যাক্টটার মাধ্যমে বলা যেতে পারে যে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির উপর একটা বেশ ভালো গ্রিপ জমিয়ে ফেললো, ঠিক আছে। তো এই যে কথাগুলো আমি বললাম সেগুলোই নোটে লেখা আছে। এবার এই অ্যাক্টটা এই জন্য ইম্পর্ট্যান্ট, এতে দুটো পয়েন্ট মনে রাখার বিষয় আছে। কী কী, প্রথমবার এই অ্যাক্টটার মাধ্যমে ব্রিটিশ পজেশন অফ ইন্ডিয়া এই ফ্রেজটা ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের সুপ্রিম কন্ট্রোল অফ কোম্পানি থ্রু বোর্ড অফ কন্ট্রোল। এই যে বোর্ড অফ কন্ট্রোলটা সৃষ্টি করা হলো একটা নতুন বডি, এর মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট কী করলো, কোম্পানির উপর নজরদারি করতে পারলো এই বোর্ড অফ কন্ট্রোলের মাধ্যমে, ঠিক আছে। তো দুটো জিনিস ইম্পর্টেন্ট মনে রাখার বিষয় আছে। আচ্ছা, এবার আসা যাক চার্টার অ্যাক্ট 1833 কথায়, ওকে। চার্টার অ্যাক্ট 1833 প্রথম ফিচার যেটা, সেটা হলো প্রথম বৈশিষ্ট্য এটা ছিল যে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে নতুন নাম দেওয়া হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। আর লর্ড উইলিয়াম বেন্টিং হলো প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর আগে যারা ছিলেন তাদেরকে বলা হতো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, রাইট। আচ্ছা, 1773 অ্যাক্টে আমরা কী দেখেছিলাম যে মাদ্রাস আর বম্বের প্রেসিডেন্সির যে গভর্নর ছিল তাদেরকে সাবঅর্ডিনেট বানিয়ে দেওয়া হয়েছিল, তাদের পদ অবনতি ঘটে গেছিলো, ঠিক আছে। তারা নিচে হয়ে গেছিলো গভর্নর জেনারেল অফ বেঙ্গলের, বা এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বলা যেতে পারে। তাদের থেকে লেজিসলেটিভ পাওয়ারকেও ডিপ্রাইভ করে দেওয়া হলো। গভর্নর অফ মাদ্রাস আর গভর্নর অফ বম্বে তাদেরকে বলা হলো যে তোমরা নতুন আইন বানাতে পারবে না, ঠিক আছে। লেজিসলেটিভ পাওয়ার মানে আইন বানানোর যে ক্ষমতা সেটা ছিনিয়ে নেওয়া হলো তাদের থেকে। আইন বানানোর ক্ষমতা শুধুমাত্র কার হাতে থাকবে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে থাকবে, যে কলকাতায় বসবে, যে বাংলার যে গভর্নর হবে সেই আইন বানাতে পারবে, ঠিক আছে। তো লেজিসলেটিভ পাওয়ার ছিনিয়ে নেওয়া হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, চার্টার অ্যাক্ট 1833। আর একটা ছোটো বিষয়, এর আগে যে সমস্ত নতুন আইন বানানো হতো সেগুলোকে বলা হতো কি রেগুলেশনস, কিন্তু এই চার্টার অ্যাক্ট 1833 আসবার পর যে নতুন আইন বানানো সেগুলোকে বলা হলো অ্যাক্টস, ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, একটা প্রশাসনের একটা বডিতে পরিণত হলো, একটা প্রশাসনিক একটা ইনস্টিটিউশনে পরিণত হলো। এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজ কী ছিল, ট্রেড করা, ব্যবসা বাণিজ্য চালানো, আবার রাজনৈতিক কিছু কিছু কাজকর্ম করা, যুদ্ধ করতো, বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করে নিত, শাসন করবার চেষ্টা করতো। তো এখন কি হলো, পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, শুধু শাসন করার কাজটাই রয়ে গেল, ট্রেডের কাজ আর রইল না, পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে পরিণত হলো। আর এই অ্যাক্টটার মাধ্যমে ওপেন সিভিল সার্ভিস যে পরীক্ষা হয় সেটা ওপেন কম্পিটিশনের জন্য ইন্ডিয়ানদের অ্যালাউ করবার কথা বলা হয়েছিল, কিন্তু কোর্ট অফ ডাইরেক্টর্স অপোজ করেছিল। কোর্ট অফ ডাইরেক্টর্স মানেনি এই সাজেশনটা মানেনি বলে এটা সফল হয়নি, কিন্তু চেষ্টা করা হয়েছিল চার্টার অ্যাক্ট 1833 মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপর চার্টার অ্যাক্ট 1853 কথা আসা যাক। চার্টার অ্যাক্ট 1853 কী করা হয়, প্রথমবার এক্সিকিউটিভ পাওয়ার আর লেজিসলেটিভ পাওয়ার দুটো আলাদা কাজ আলাদা করে দেখা গভর্নর জেনারেলের কাউন্সিলের, ঠিক আছে। গভর্নর জেনারেল যে থাকতো তাকে অনেক কিছু কাজ করতে হতো, আইন বানাতেও হতো, আইনকে লাগুও করতে হতো, রাইট। তো
আইন যে বানানো হতো সেই পাওয়ারটাকে, আইন বানানোর পাওয়ারটাকে বলা হয় লেজিসলেটিভ পাওয়ার, ঠিক আছে। আর এক্সিকিউটিভ পাওয়ার মানে যে অলরেডি যে আইন কানুন আছে সেগুলোকে বাস্তবায়িত করা, সেগুলোকে কাজে লাগানো হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার। তো এই দুটো ফাংশন আলাদা করে দেওয়া হলো, ঠিক আছে। তো আচ্ছা, তারপর কী করা হলো, একটা লেজিসলেটিভ কাউন্সিল বানানো হলো। এই যে লেজিসলেটিভ ফাংশনটা আলাদা করে দেওয়া হলো, আইন বানানোর যে প্রক্রিয়াটা এটা আলাদা করে দেওয়া হলো, এটা করবার জন্য একটা লেজিসলেটিভ কাউন্সিল সৃষ্টি করা হলো, যাতে 6 জন মেম্বার ছিল, ঠিক আছে। 6 জন মেম্বারের মধ্যে 4 জন মেম্বার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, প্রভিন্সিয়াল এরিয়া থেকে ছিল। প্রভিন্সিয়াল রিপ্রেজেন্টেশন মানে কি, মানে যেমন ধরো এখন ইন্ডিয়ার বিভিন্ন যে স্টেটগুলো আছে, তো তখন ব্রিটিশ অধিকৃত যতটুকু অঞ্চল ছিল তার মধ্যে যে ছোট ছোট স্টেট, আজকের দিনে যে স্টেট, তখনকার দিনে যেগুলো ছিল সেগুলোকে বলা হতো প্রভিন্স। পাঞ্জাব একটা প্রভিন্স, মাদ্রাস একটা প্রভিন্স, বাংলা একটা প্রভিন্স, বম্বে একটা প্রভিন্স। তো এই প্রভিন্স থেকে রিপ্রেজেন্টেশন ছিল, প্রভিন্স থেকে এক একজন করে ছিল 4 জন, আর বাকি 2 জন ছিল এক্সট্রা। 6 জনের একটা লেজিসলেটিভ কাউন্সিল সৃষ্টি করা হলো, ঠিক আছে। তারপর কি করা হলো, এর আগের যে অ্যাক্ট আমরা দেখেছিলাম তাতে চেষ্টা করা হয়েছিল 1833-তে ওপেন সিভিল সার্ভিস কম্পিটিশন ওপেন করবার জন্য, সেটা সফল হয়নি কারণ কোর্ট অফ ডাইরেক্টরসরা অপোজ করেছিল। কিন্তু এইবারে চার্টার অ্যাক্ট 1833-তে ওপেন কম্পিটিশনের কথা বলা হলো, আর তার জন্য একটা কমিটি ফর্ম করা হলো 1 বছর পর, সেটাকে বলা হয় ম্যাকুইলে কমিটি। কোম্পানি রুল প্রত্যেকটা অ্যাক্টের মাধ্যমে এক্সটেন্ড করা হয়, কিন্তু এবার যে এক্সটেনশন হলো কোম্পানি রুল তাতে কোনো টাইম মেনশন করা হয়নি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল কতদিন ভারতে চলবে তার কোনো সময় মেনশন করা হলো না। তো এটা থেকে একটা এই ইঙ্গিত পাওয়া গেল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। আর লোকাল রিপ্রেজেন্টেশনের কথা যেটা বললাম, 6 জন মেম্বারের মধ্যে 4 জন লোকাল রিপ্রেজেন্টেশন ছিল, মাদ্রাস, বম্বে, বেঙ্গল আর আগ্রা থেকে, ঠিক আছে। তো এগুলো হলো চার্টার অ্যাক্ট 1853-র সব ফিচার, ঠিক আছে। তো এখানে আমাদের পার্ট 1 শেষ হলো, ঠিক আছে। মানে 4টে অ্যাক্টের ফিচার সমস্ত আমরা পড়ে নিলাম। পার্ট 2-তে আমরা ক্রাউন রুল, মানে রাজা বা রানীর রুলের সময় যেই সমস্ত অ্যাক্টগুলো এসেছে তার ফিচারের কথা আমরা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যাপ্টার 1-এর এতটুকুই শেষ, চ্যাপ্টার 1-এর বাকি অংশটুকু আমরা পার্ট 2-তে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।